এই বাজে লোকটার সঙ্গে কথা বলতে গিয়ে পুরো সময় নষ্ট হয়ে গেল। রাঠোর এবার হয়তো এসে পড়বেন বলে সে আগের টেবিলে গিয়ে বসে পড়ল। অন্যদিকে গৌতম ক্যাফে থেকে বেরিয়ে গাড়িতে উঠল। গাড়ি স্টার্ট দেওয়ার আগেই তার কাছে অভিনবর ফোন এলো। অভিনব জিজ্ঞেস করল, স্যার আপনি কি মিস সনার সাথে কথা বলেন? হ্যাঁ, আর ওর সঙ্গে কথা বলে আমার মাথা খারাপ হয়ে গেছে। ও আপনাকে মিথ্যা বলে আমার নম্বর চাইতে এসেছিল। আর শুনুন, ও আমার স্ত্রীর একজন শুভাকাঙ্ক্ষী নয়, তাই ও আমার নামে কোনো রকম স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া না হয়। আপনাকে আরও সতর্কতা দেখাতে হবে। আজকের পর থেকে যেন যে কেউর কারণে আমাকে বিরক্ত করা না হয়। সরি স্যার, আমার ভুল হয়েছে। ঠিক আছে, কিন্তু এবার আগারমাল পরিবারের বিরুদ্ধে বড় অ্যাকশন নেওয়ার সময় হয়েছে। আমি খুব শিগগিরই বলবো কি করতে হবে। কথা শেষ করে গৌতম কল কেটে বাড়ির দিকে রওনা দিল। ওদিকে সনায়া ক্যাফেতেই বসেছিল মিস্টার রাঠোরের অপেক্ষায়। 11টা বেজে গেল, ক্যাফে বন্ধ হবারও সময় হয়ে গেল। ক্যাফে বন্ধ হবার পরও সে নিজের গাড়িতে বসে অপেক্ষা করছিল। 12টা হয়ে গেল এবং এখন সনা পুরোপুরি বিরক্ত ও রেগে আগুন। চেয়ারম্যান আমাকে 7:30টার সময় বলেছিলেন, আর এখন তো প্রায় 12টা বাজতে চলেছে। কোনো সমস্যা নেই, আজ আমি মিস্টার রাঠোরকে না দেখে ফিরব না। তার জন্য যদি আমাকে পুরো রাতই অপেক্ষা করতে হয় তবুও করব। সনায়া ঠিক করে ফেলেছিল যে সে পুরো রাত ক্যাফের বাইরে দাঁড়িয়েই থাকবে। এদিকে সনায়া বাড়ি না ফেরায় গায়ত্রী দেবী খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে সনায়াকে ফোন করলেন। সনায়া বেটা, কোথায় তুমি? 12টা বাজছে। আমি যেখানে আছি ঠিক আছি দাদিশা, আপনি ঘুমিয়ে যান, আমার আসতে একটু দেরি হবে। গায়ত্রী দেবীর মাথা যেন ফেটে যাচ্ছে উদ্বেগে। তিনি আর কিচ্ছু বললেন না, কল কেটে দিলেন। ফোন কেটে যেতেই সনায়া ফাঁকা রাস্তাটার দিকে তাকিয়ে রইল। তার চোখে তখনও আশা দেখা যাচ্ছিল। ধীরে ধীরে পুরো রাত কেটে গেল। ভোর হতেই সনায়া গাড়ির পাশে দাঁড়িয়ে রাগে চারপাশে তাকাতে লাগল। কিছুক্ষণ পর রাগীর মাথায় সে অভিনবকে ফোন করল। মিস্টার অভিনব, এটা কি মজা? আপনি তো বলেছিলেন মিস্টার রাঠোর 7:30টায় আমার সাথে দেখা করবেন। আমি পুরো রাত ক্যাফের বাইরে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করেছি, কিন্তু তিনি একবারও দেখা দেননি। আপনার এই আচরণের জন্য জানেন কি? সনায়া, আগে ঠিকভাবে কথা বলুন। আর স্যার যদি না এসে থাকেন সেটা আমি কিভাবে জানব? আমি তো আপনার সামনেই কথা বলেছিলাম। আমি তোমার সঙ্গে ভদ্রভাবে কথা বলবো? তোমার কোনো যোগ্যতা নেই আমার সামনে দাঁড়ানোর। আপনি কি বললেন? আমি আমার যোগ্যতা খুব ভালোভাবেই জানি, আর এটাও জানি যে গতকাল আপনি আমার অফিসে মিথ্যা বলে ঢুকেছিলেন। সত্যি বলতে আপনার আমার সামনে কোনো যোগ্যতাই নাই। পরবর্তীতে ম্যারিয়টে পা রাখার আগে 10 বার ভেবে আসবেন। এত বলেই অভিনব রাগে ফোন কেটে দিল। সনায়ার চোখ রাগে লাল হয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে রাগের মাথায় নিজের মোবাইল মাটিতে ছুঁড়ে ফেলল। এদিকে গৌতম বাড়ির সব কাজ শেষ করে অবনীর জন্য স্যুপ তৈরি করছিল। অবনী তখনও টেনশনে ভুগছিল সে কি করবে। যদি সে ম্যারিয়ট গিয়ে মিস্টার রাঠোরের সাথে কথা না বলে, তবে দাদিশা তাকে কোথাও কাজ করতে দেবেন না। আর যদি সে কাজ না করে, তবে বাড়ির ছোট বড় চাহিদাগুলো কিভাবে পূরণ করবে? রোজগারকারী সে একাই ছিল, আর খাওয়ার মানুষ ছিল 4 জন। এই সব চিন্তা করতে করতে অবনীর শরীর আরও খারাপ লাগছিল। গৌতম এটা দেখে আর চুপ থাকতে পারল না। অবনী, শুনো, যারা তোমার এই অবস্থা করেছে শিগগিরই তাদের অবস্থা তোমার থেকেও খারাপ হবে, আমি কথা দিচ্ছি। জানি না কি করব গৌতম, হয়তো আমাকে একবার মিস্টার রাঠোরের সাথে কথা বলার চেষ্টা করা উচিত। তুমি সত্যি কথা বলতে চাও মিস্টার রাঠোরের সাথে? গৌতম সরাসরি অবনীর চোখের দিকে তাকাল। অবনী ধীরে ধীরে মাথা নেড়ে না বলল। তাহলে ওনার সাথে কথা বলার কোনো দরকার নেই, শুধু অপেক্ষা করো। তোমার দাদি তোমার কাছে এসে ক্ষমা চাইবেন, আর তোমাকে আগারওয়াল গ্রুপের ডিজাইন ডিরেক্টর করবেন। আর মাত্র 1 রাত। গৌতমের আত্মবিশ্বাস জানি না কেন অবনীকেও আত্মবিশ্বাসী করে তুলল। তার মনে হলো হয়তো আগামী সকাল ভালো কিছু নিয়ে আসবে, এবং সে স্যুপ খেতে শুরু করল। পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফএম ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিসের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ, লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে।